সেদিন রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে এক লোক এসে জিজ্ঞেস করলো, আপনি কি বাঙালি? আমি তো হ্যাঁ, বলে কি? আমি পাল্টা প্রশ্ন করলাম, দেখে কি মনে হচ্ছে? লোকটা একটু ভেবে বলল, দেখে কি আর বোঝা যায়? দেখুন তাহলে। শহুরে সুসভ্য বাঙালির নানা রূপ, তার পোশাক আশাক ইউরোপিয়ান কায়দায়। বিবিসি তার শোনা চাই, জাপানি গাড়ি না হলে তার চলে না, চাইনিজ তার খুবই পছন্দ, হিন্দি সিনেমা তার অতি প্রিয়, এবং সে ভারতীয় পাকিস্তানি ক্রিকেটার বলতে পাগল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। তাহলে তার মধ্যে বাঙালিত্ব কোথায়? মুক্তিযুদ্ধের সময় কর্মরত এক বিদেশি সাংবাদিক আপনাকে এবং আমাকে তার প্রতিবেদনে এইভাবে পরিচিত করেছিল, খাটো, কালো এবং বেশি কথা বলে। তার মানে এই নয় যে আপনি লম্বা, ফর্সা ও কম কথা বললে আপনি আপনার নাগরিকত্ব হারাবেন। আসলে পুরুষ বাঙালি তার আসল রূপ ধারণ করে শুধুমাত্র তার বাড়িতে। তার নিজ বাড়িতে সে খুব কম কথার মানুষ। তবে টেলিফোনটা একবার বাজতে দাও, তাৎক্ষণিক সে এক আন্তর্জাতিক আপাতস্নিগ্ধ মানবে পরিণত হবে। সে ডলারে কথা বলবে, নতুন কোরীয় রেস্তোরাঁয় রাতের খাবারের আয়োজন করবে এবং ফোনটা রাখার সময় সুর মিলিয়ে বলবে বাই। ব্রিটিশরা এই জাতিকে এক বিরাট উপকার করত যদি তারা সাথে করে তাদের প্রশাসন, বিচার, শিক্ষা ইত্যাদি ব্যবস্থা সব গুটিয়ে নিয়ে যেত এবং শুধু রেখে যেত তাদের নিয়মানুবর্তিতা বোধ। এই একটি জায়গায় বাঙালি বারবার হোঁচট খেয়েছে। তবে ভেবে দেখুন, আমরা ইংরেজি শব্দকোষে নতুন কিছু শব্দ যোগ করেছি, যেমন 80s মানে 8টা হতে রাত 12টা। এখন ধরে নেওয়া হয় যে প্রধান অতিথি দেরি করে আসবেনই, এবং এটাও গ্রহণযোগ্য যে তিনি এই বিলম্বের ব্যাপারে এক লম্বা গাথা শোনাবেন। এসবের ভালো দিকটা হলো যে আপনি যত দেরি করেই আসুন না কেন, আপনি কোথাও কখনো লেট হবেন না। কেক কাটার কথা ছিল বিকেল 5টায়, তবে সে 80সেও আমরা অপেক্ষা করছি, কারণ কোনো এক ফুপা তখন পর্যন্ত এসে পৌঁছাননি। এটা এও প্রমাণ করে যে কেউ কেউ আপনার চেয়েও বেশি বাঙালি। ধীর আসলে মরা বেগে ইংরেজি খবর প্রচার করার ঝামেলা বিবিসি না করলেই পারত। এটা রীতিমতো অপমানজনক। যতক্ষণে সংবাদ পাঠক প্রাইম মিনিস্টার জন মেজর বলেছেন, ততক্ষণে আপনি তিনটা জাপানি গাড়ির নিচে পড়া থেকে রক্ষা পেয়েছেন। আর ওই গাড়ি নির্মাতাদের কথা যদি বলি, ওদের কাজের প্রতি মনোযোগ ও দায়িত্ববোধ আমাদের কাজে দিত। তবে এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি যে চাইনিজ খাবার এবং আমাদের জনসংখ্যা বৃদ্ধির মাঝে কোনো সম্পর্ক আছে কি না। সম্ভবত বাঙালির সব চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই ভালো এবং মন্দ দিক রয়েছে। তবে আমাদের কতিপয়ের মাঝে একটা অদ্ভুত বিষয় কাজ করে যা অমার্জনীয়, তা হলো স্বল্পস্থায়ী স্মরণশক্তি, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। যে বাঙালি নাস্যিক যুদ্ধ অপরাধী খুঁজে বের করার ব্যাপারে ইহুদিদের ঈর্ষা করে এবং তাদের জাতীয়তাবাদের ভূয়সী প্রশংসা করে, এ যাবৎ সেই বাঙালি আমাদের মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে তাদের দেশে বিদেশে শাস্তির ব্যাপারটা এড়িয়ে গেছে। পক্ষান্তরে আমরা অনেকেই সুবিধা বুঝে 1971-এর আগে যা ঘটেছিল তা বেমালুম ভুলে গেছি। উর্দুতে কথা বলতে শুরু করেছি, এমনকি বাংলাদেশের মাটিতে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। সেই একই বাঙালির জন্য ভাবতে কঠিন হবে যে ইহুদিরা ফিলিস্তিনি ফুটবল দলকে চেঁচিয়ে উৎসাহিত করছে, অথবা ম্যান্ডেলা সিরাকের সাথে ফরাসি ভাষায় কথা বলতে জিহ্বা উল্টিয়ে ফেলছে। তবে মোট কথা, মনের গভীরে বাঙালিরা সত্যিকার অর্থে জাতীয়তাবাদী। 1952-র ভাষা আন্দোলনে, 1969-এর গণ আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে আমাদের যে গর্বের ইতিহাস, সেখানে আমাদের জাতীয়তাবাদকে ছোট করে দেখার অবকাশ নেই। আমরা সব সময় সময়ের ডাকে জেগে উঠেছি। ইতিমধ্যে নীল জিন্সের প্যান্ট পরে না হয় একটু আড্ডাই মারলাম, ফাস্টফুডের কাউন্টার হতে একটা পিৎজা বাগিয়ে নিলাম, নৌকার মতো দোসা এবং মোগলাই পরোটা ঠেসে খেলাম। সব সত্ত্বেও মনে প্রাণে যখন বাঙালি, তখন বিচিত্র সব চেখে দেখার বিলাসিতা আমরা তো করতেই পারি। ব্যস্ত তো সবসময় আছেন, কি নিয়ে এখন এই মুহূর্তে? এখন এই মুহূর্তে কোনো কিছু নিয়েই ব্যস্ত না। লেখালেখি করি, পড়াশোনা করি, আর অফিসে তো যেতে হয় একবার। নাটক তো মঞ্চে এখন আছেন? হ্যাঁ, মঞ্চে আছে।
পারফর্মার হিসেবে না পারফর্মার হিসেবে আছি। ডিরেকশন হাত দিচ্ছেন না? নতুন ডিরেকশন নতুন না, দেব না। আমি আরেকটা নাটক এখন আমি বলতে চাই না। ওকে, আশা করি শিগগিরই শেক্সপিয়ারের একটা নাটক করার ইচ্ছা আছে। বাংলায়? বাংলায় অবভিয়াসলি। অবশ্যই। আপনাদের দলের তো বাংলার নাটক আছে না শেক্সপিয়ারের? হ্যাঁ, মেলা। আমরা থিয়েটার যৌথভাবে ম্যাকবেথ করেছি, 11টা দল মিলে টেম্পেস্ট করেছি। আই অ্যাক্টেড অ্যাজ ম্যাকবেথ, আই অ্যাক্টেড অ্যাজ প্রসপেরো। ওকে। তারপরে আমি অ্যাডাপ্ট করেছিলাম শেক্সপিয়ারের হ্যামলেট, দর্পণ নামে, সেটাও আমার ডিরেকশনে আছে। এরকম কাজ আছে। আপনাদের কাজ তো কলকাতা নিয়ে গেছেন কয়েকবার, আর বিয়ন্ড কলকাতা না? হ্যাঁ, দিল্লি গেছি, জয়পুর গেছি, আগ্রায় গেছি, লখনৌ গেছি। দর্শকদের প্রক্রিয়া ভালো। না, নন বাংলাতে, মানে নন বাংলা নুরুল দিনের সারা জীবন যখন নিয়ে গেছিলাম 1984-এ, তখন ইট ওয়াজ উই গট এ ভেরি গুড রেসপন্স। কারণ ওটা তো কাব্য নাটক। কোন শহরে ছিল? জয়পুর, দিল্লি, ওকে, এইসব জায়গাতে। আর এর বাইরে তো আর যাওয়ার প্রয়োজন? হ্যাঁ, আমরা নাটক নিউ ইয়র্কে, আমেরিকার 5টা শহরে করেছি। আচ্ছা আচ্ছা। ইংল্যান্ডে, লন্ডনে করেছি। বাঙালি ডায়াসপোরা তো আছে বিরাট। বাঙালি ডায়াসপোরাই আসলে আসে, ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। টোকিওতে করেছি, আমাদের মঞ্চ নাটক আমরা অনেক জায়গায় করেছি। ছোট আমরা তো একটু স্টুডিও ভিতরে যাই। যাওয়া যাক প্লিজ। আপনারা যারা চিন্তিত এবং যারা চিন্তিত নন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকের রাতের এই অনুষ্ঠানে স্বাগতম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই বাঙালি নির্বল স্মৃতি আয়োজনে নাট্য ব্যক্তিত্ব, বিপণন বিশেষজ্ঞ জনাব আলী জাকের, অনেকের কাছে প্রিয় দেওয়ান গাজী, আমার কাছে শুধুই ছোটলু ভাই। আমরা অনেক কিছুই ভুলে যাই, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। আপনার জীবনের এই মুহূর্তে সবচেয়ে পুরানো স্মৃতি কোনটা মনে পড়ছে? সবচেয়ে পুরনো স্মৃতি যখন আমার বয়স 2.5 বছর, আমার বাবা মেহেরপুর বলে একটি মফস্বল শহরের মহকুমা হাকিম ছিলেন। তার সঙ্গে গিয়েছিলাম একটা বাঘ দেখতে। ওখানে তখন অহরহ চিতাবাঘ ধরা পড়তো। তো খাঁচার মধ্যে ভরে রাখা হয়েছে, সেই বাঘ দেখতে নিয়ে গেছে বাবার একজন পিয়ন আমাকে কোলে করে। সেই বাঘ রুদ্র রোষে ফুঁসছে। যখন খাঁচার কাছাকাছি আমাকে নিয়ে যাওয়া হলো, বাঘ হালুম করলো, আমি ভ্যাঁ করে কেঁদে দিলাম। এটা আমার সবচেয়ে পুরনো স্মৃতি। এটাকে আপনি শুনে শুনে মনে রেখেছেন না আসলে মনে? না না, আসলেই মনে আছে। বাঘটার চেহারাটাও মনে আছে। বাঘটার সম্বন্ধে বলেন। চিতাবাঘের যেরকম চেহারা এরকম। সব বাঘের এরকম চেহারা? সব বাঘের নয়, চিতাবাঘের। চিতাবাঘের? হ্যাঁ, বেশ ভয়াবহ জিনিস কিন্তু চিতাবাঘ। জি হ্যাঁ, ন্যাশনাল জিওগ্রাফিক দেখা যায়। জীবনে পরবর্তীকালে জীবনে কি মানুষরূপী ওরকম পরের যে স্মৃতি, সেটা আরেকটু বড় হওয়ার পরে, যে আমার বাবা আমাকে আমাদের গ্রামের পুকুর পাড়ে দাঁড় করিয়ে ইংরেজি কবিতা শেখাতেন আবৃত্তি করতে। সেই স্মৃতিটা আমার মনের ভেতরে একদম গেঁথে আছে। তখন থেকেই আমি ওই নিসর্গ প্রেমিক হয়ে গিয়েছিলাম বাবার কল্যাণে। কারণ বাবার খুব প্রিয় কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এবং যে প্রথম জীবনের কবিতা যেটা বাবা আমাকে মুখস্থ করিয়েছিলেন সেটি হচ্ছে My heart leaps up with joy when I behold a rainbow in the sky. So was it when my life began, so is it now I am a man. So be it when I shall grow old or let me die. Child is father of the man, and I could wish my days to be bound each to each by natural piety. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। শোনা যায় যে অনেক স্বামী বিপদে পড়েছে তাদের স্ত্রীর জন্মদিন ভুলে গিয়ে। হ্যাঁ, তবে উল্টোটা কম শোনা যায়, স্ত্রীর জন্মদিন মনে রাখার, চিরদিন মনে রাখার একটা সহজ উপায় হলো একবার ভুলে যাওয়া। ছোট্ট ভাই, আপনার জীবনে এরকম কোনো? না, আমি কখনো আমার স্ত্রীর জন্মদিন ভুলিনি, কিন্তু আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি যে দিনটি, সেটি অনেকবার ভুলে গেছি। এটা কি তারিখের জটিলতার কারণে? না, কোনো জটিলতার নাম, জাস্ট ইট ডিডন্ট অকার। না, আগে থেকে কোনো কিছু করার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি,
অতএব আমি ভুলে গেছি। আমি খুব সৌভাগ্যবান যে আমার স্ত্রী আমারই মতন একজন প্রফেশনাল, ফলে তিনি খুব বেশি মান অভিমানের তোয়াক্কা করেন না। বাংলাদেশের বা বাঙালির যে গুরুত্বপূর্ণ দিবসগুলো আছে বা ঘটনাগুলো আছে, এগুলো আমরা প্রতি বছর সবাইকে মনে করিয়ে দেওয়া সত্ত্বেও আমরা অনেকে এগুলো ভুলে যাই, বেমালুম ভুলে যাই। এই যে আমরা আমাদের জাতীয় দিবসগুলোকে ভুলে যাচ্ছি বা ঘটনাগুলোকে আমরা মনে রাখতে চাচ্ছি না অনেকেই, এটা কি স্বাভাবিক ভুলে যাওয়া নাকি ঝামেলা এড়িয়ে যাওয়ার একটা পন্থা? এটা আমি একটা ইংরেজি শব্দ ধার করে বলতে হয় কেয়ারলেসনেস। আমাদের কিছু আসে যায় না। ওকে, এই 21শে ফেব্রুয়ারিতে অনেক ইন্টারভিউ নিয়ে দেখা গেছে যে অনেক যুবক যুবতী 21শে ফেব্রুয়ারির যে তাৎপর্য বা কেন 21শে ফেব্রুয়ারি, এই দিনটি কি বিশেষত্ব সেটা ভুলে যায়। কেউ বলছে এটা আমাদের স্বাধীনতা দিবস, কেউ বলেছে এটা আমাদের বিজয় দিবস, কেউ বলেছে এই দিন আমরা পাকিস্তানকে হারিয়েছিলাম, কেউ বলেছে এই দিন আমরা ভারতকে হারিয়েছিলাম। এই ধরনের বিষয়। এগুলোকে শহরের মানুষ বলছে না? ঢাকা শহর, ঢাকা শহর, ঢাকা শহরে 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে বেরোয়নি, মানে ওই সময় সকালে যারা যাচ্ছে এদেরকেও জিজ্ঞেস করে দেখা গেছে এবং এটা পাবলিশড। অংশগ্রহণ করছে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে, কিন্তু দিনটির তাৎপর্যটা কি সেটা সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এইটি যে খুব একটা হয় তা না, কিন্তু হয় এবং এটা নিয়ে অনেক রকমের লেখালেখিও হয়েছে, কিন্তু এটা আমাদের সহজাত হয়ে গেছে ভুলে যাওয়াটা। খুব দুঃখ লাগে বলতে, তবুও বলতে বাধ্য হচ্ছে যে আমরা এতই ইরেসপন্সিবল যে আমরা মনে রাখাটাকে প্রয়োজন মনে করি না। তো যুদ্ধের বেলাও একই অবস্থা। হ্যাঁ, সব কিছু আমাদের জাতীয় জীবন, আমাদের যেসব স্মৃতিগুলো আছে যেগুলোকে ভোলার মতো নয় যেগুলো, এবং আমাদের আমরা ভাবি যে কেউ ভুলবে না, সেগুলো নিয়ে এরকম হচ্ছে। চর্চা নেই, মনে রাখবার জন্যে যে আবহ, সেই আবহটা চারপাশে নেই। অত্যন্ত একটা বাংলায় একটি কঠিন শব্দ আছে, আপাতরম্য। আপাতরম্যে আমাদের বসবাস। কিন্তু দেশের জন্য বা পরের যারা আসছে তাদের জন্য তো আমাদের তো মনে রাখতে হবে। তো অ্যাবসলিউটলি, নিশ্চয় লিখতে হবে, বলতে হবে, নাটকে বলতে হবে, গানে বলতে হবে, কবিতায় বলতে হবে। এই বলাটা কি হচ্ছে? কম হ্যাঁ হচ্ছে, কিন্তু এই তাৎপর্যগুলো নিয়ে আলোচনা, সারগর্ভ আলোচনা হচ্ছে না। কোনো বাড়িতে আমি খুব কম দেখেছি, খুব কম মধ্যবিত্ত বাড়িতে দেখেছি বাপ মা 16ই ডিসেম্বরের তাৎপর্য নিয়ে সন্তানদের সাথে কথা বলে, কি 26শে মার্চ নিয়ে বাচ্চাদের সাথে কথা বলে। এর কারণটা কি এই সম্বন্ধে মানে একটা পুনর্মূল্যায়ন করে, মনে রাখবার একটা চেষ্টা করে। আমি খুব কম দেখেছি এটা, কিন্তু আমাদের প্রজন্মের, তোমার প্রজন্ম, আমার প্রজন্ম, এটা আমাদের একটা ফেলিয়ার একদিক দিয়ে দেখতে গেলে। আমরা আমাদের সন্তানদেরকে শেখাইনি, আমার সন্তানদেরকে নিয়ে সামনের দিকে এগোইনি। কিন্তু এই যে 21শে বইমেলার প্রতি বছর তো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন বই বেরোচ্ছে, কবিতার বই বেরোচ্ছে। নিজাম, আমি খুব দুঃখ পাই কথাটা বলতে, কিন্তু আমি মনে করি না যে যেই বইগুলো বিক্রি হচ্ছে সেগুলো পড়া হচ্ছে। খুব কম বই পড়া হয় বাংলাদেশে। আপনার একটা আমি স্মৃতি পড়েছিলাম, যেদিনকে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করছে, আপনি বোধহয় তখন কোন এক ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটছিলেন। আমি হাঁটছিলাম যশোর রোডের উপরে, সরি, হাতে একটা টেপ রেকর্ডার, ধান ক্ষেতের পাশ দিয়ে। বাংলাদেশ স্বাধীন হতে হতে চলেছে, মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী এগিয়ে যাচ্ছে যশোর ক্যান্টনমেন্টের দিকে। আমি পেছনের মানুষগুলোকে ইন্টারভিউ করছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য, ধারণ করছি। সেই সময়কার স্মৃতি। 4:30টার দিকে একটা জিপ এলো উল্টো দিক থেকে, আমি হাঁটছি, আমাকে দেখে, আমার জঙ্গল বুট পরা, খাকি রঙের ট্রাউজার্স পরা, হাতে রেডিও, রেডিও না, হাতে টেপ রেকর্ডার, তখনকার দিনে যে টেপ রেকর্ডার হতো। আমাকে দেখে গাড়িটা একটু আস্তে করলো, একজন ভারতীয় সেনাবাহিনীর অফিসার সামনের দিকে আমার দিকে তাকিয়ে হেসে বলল, রিজয়েস, ইউ আর ফ্রি। আমার হাত থেকে টেপ রেকর্ডারটা খসে পড়ে গিয়েছিল এবং আমি এতই আবেগ তাড়িত হয়েছিলাম যে মাটিতে বসে পড়েছিলাম, তারপর গড়াতে শুরু করেছিলাম। স্বাধীন বাংলার মাটির স্পর্শ। এটা কি শুধু আপনার অনুভূতি ছিল নাকি? আমি নিশ্চিত যারা মুক্তিযুদ্ধ করেছেন
বা বাংলাদেশের যারা, বাংলাদেশে তো সবাই মুক্তিযোদ্ধা ছিল, তারাও ওই দিন এইভাবেই হাউ হাউ করে কাঁদতে আমার নিজে কেঁদেছে। এটা আনন্দের অশ্রু, একটা প্রেশার রিলিজ। অ্যাবসলিউটলি পেন্ট আপ ইমোশন। হয়তো ইচ্ছাকৃত নয় বা স্মরণ করতে পারছি না, তা না হলে কেন এই কথা আসবে যে আমরা ভুলে যাচ্ছি। তো এখনকার যুব সমাজ ভাবতেই পারবে না যে একটা মুক্তিযুদ্ধ হলো মোবাইল টেলিফোন ছাড়া। এটা কিভাবে সম্ভব? এটা ভালো বলেছে। না, আমি বলি অনেক যে এটা মানে আমরা যেহেতু গাড়ির ড্রাইভার, বুয়ার রান্না, তো ঘর ঝাড়ু দেওয়া সবই কিন্তু মোবাইলে হচ্ছে। তো সেখানে একটা সম্পূর্ণ 9 মাস ব্যাপী একটা সারা বাংলাদেশ ব্যাপী একটা যুদ্ধ হয়ে গেল, একটি মোবাইল ফোনও ব্যবহার হয়নি। এটা আপনি কিভাবে? সেই কারণে যুদ্ধটা হওয়া সম্ভব হয়েছে, সেই কারণেই আমরা জিততে পেরেছি। নাহলে মোবাইল নিয়ে মশগুল মানে থাকতাম। এক সেক্টরের সাথে আর এক সেক্টরের যোগাযোগ। এটা একদম চলে যেতে হতো। হ্যাঁ, মানে সেরকম আমি অনেক জায়গায় দেখিনি, যাইনি, আমি অনেক কিছু ঘটনা মিস করে গেছি। যেগুলো দেখেছি সেগুলো তো আমার জন্য অমূল্য সব স্মৃতি। বাঙালির নির্বল স্মৃতি যে আমরা দেখলাম, এখানে আমরা শহুরে বাঙালি সম্বন্ধে একটা শব্দটা বেশ ভালো লেগেছে শুনে। নির্বল, দুর্বল জানতাম, তুমি একটা নতুন শব্দ সংযোজন করলে মনে হয়। নির্বল, এই নির্বল স্মৃতি যে আমাদের যে উপস্থাপনাটা, এখানে আপনি দেখলেন যে শহুরে বাঙালির নানা রূপ চরিত্র, আবার সে মনে প্রাণে বাঙালি, আবার সে সময় মতন ঠিকই বাঙালি হিসাবে জেগে উঠছে। এই বিষয়টা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমার ধারণা যে মানুষ এটা মানে অস্তিত্ববাদী দর্শনের কথা, মানুষ উত্তেজনা নিয়ে বেঁচে থাকে। ফলে উত্তেজক কোনো কিছু পেলে পরে সেটাকে সাথে সাথে আঁকড়ে ধরে। ওইভাবেই বাঙালি মুক্তিযুদ্ধ নিয়ে বা এক একটা বিশেষ বোধ নিয়ে বেঁচে থাকে বলে আমার বিশ্বাস। সবাই যে তা তো, সবাই যে একই রকম তা তো নয়, কিন্তু আর যদি একটু হালকা দিকে যাই তাহলে তুমি বললে না যে মনে থাকে না নির্বল স্মৃতি ইত্যাদি, এই যে অতি সামান্য একটি ব্যাপার, তুচ্ছ মনে হবে আপাতত সাধারণ, যে বিশাল ভিড়ের রাস্তায় ফুট ওভার ব্রিজ আছে কিন্তু দিব্যি রাস্তার মাঝখান দিয়ে আমি ক্রস করে চলে যাচ্ছি, ধরে যদি বলা যে ভাই এটা দেখেননি, এখানে যে ফুট ওভার ব্রিজ আছে এটা তো বিপজ্জনক ব্যাপার, বলে যে ভাই ভুলে গেছিলাম। আমরা কি ঘরের বাইরে একরকম, ভিতরে একরকম? এটা খুব কঠিন একটা প্রশ্ন করলে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা ভেতরেও একটু বোধহয় ভিন্ন। অনেক বাবাকে দেখেছি ঘরের মধ্যে খুবই দানবীয় একটা রূপ নিয়ে থাকেন, কিন্তু বাইরে আবার বন্ধুদের সাথে খুবই, হ্যাঁ, এটা এটা আছে তো, আছে। এটা আছে তো, এটা তো একটা আমাদের চারিত্রিক ব্যাপার, এটা তো আমরা বদলাতেও পারবো না, আবার মানে এটাকে মডিফাই করার তো কোনো মানে উপায় নেই। তা নেই। আপনি কেমন ঘরে এবং বাইরে? আমার কোনো প্রয়োজন হয় না রূপ বদলাবার। মানে আপনাকে আমরা বাইরে যেভাবে দেখছি ঘরেও আমি এরকমই। হ্যাঁ, বাড়িতেও আমাদের বাড়িতে এই রুদ্র মূর্তি ধারণ করার কালচারটা নেই। হয়তো প্রয়োজনও হয়নি। না, প্রয়োজন হয়নি। প্রয়োজন কিন্তু চাইলেই হয়। তুমি যদি ভেবে নাও যে আমার কি দরকার ঝঞ্ঝাট বাড়িয়ে, তাহলে আর প্রয়োজন হয় না। স্মৃতিচারণ করতে চান এই মুহূর্তে কোনো ব্যক্তিকে, তাহলে কার কথা আপনি বলবেন? কার কথা বলবো? অনেকেই আছে, অনেক বন্ধু। আপনার প্রিয় ব্যক্তি বা আপনার জীবনে আমার ইনফ্লুয়েন্স করেছে আপনার? রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, এরা সবাই আমার অতি প্রিয় ব্যক্তি। এদেরকে সবসময় মনে করি এবং নানা রকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তারা বারবার, রবীন্দ্রনাথ তো নয়, রবীন্দ্রনাথ সম্বন্ধে পড়ে যেটুক জানি, কিন্তু বঙ্গবন্ধু আর তাজউদ্দিন আহমেদ বা ওই সময় যে নেতৃত্ব, তারা ঘুরে ফিরে আসেন, স্মৃতি আছে তাদের সাথে। একটা বলেন। আমার মনে আছে তাজউদ্দিন আহমেদ সাহেবের একটা ছোট্ট বলি, আমি খুবই তার কাছাকাছি থেকে কাজ করেছি,
যুদ্ধ চলাকালীন সময়। তিনি যে বক্তৃতাগুলো দিতেন জাতির উদ্দেশ্যে, সেগুলো ইংরেজি ট্রান্সলেট করে পড়ার দায়িত্ব আমার ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য যুদ্ধের সময়। তো সেই সময় একদিন বাইরে দেখলাম যে একটা বিষয় কোনো একজন তখনকার যুদ্ধকালীন সচিবকে কিছু অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, খুব সম্ভবত শরণার্থীদের জন্য ওষুধপত্র কেনার। তো একটি সময়ের মধ্যে তাকে হিসাবটা দেওয়ার কথা ছিল, তার দেয়নি। ফলে ফাইলে একটা নোট দিয়েছিলেন, এই নোটটি আমি জীবনে ভুলব না, যে গতকাল এত তারিখে আপনার এই হিসেব প্রদান করার কথা ছিল, আপনি যেটা করেননি। আগামীকাল এই তারিখের মধ্যে আপনি যদি হিসেব দাখিল না করেন তাহলে তঞ্চক দোষে দুষ্ট হবেন। এই ভাষাটি, এই শব্দ তঞ্চক, ঠগায় যে, এই প্রথম শুনলাম এবং আমার মানে শ্রদ্ধায় মাথা নত হয়ে এসেছিল। খুবই একটা ভালো মানুষ ছিলেন, ফ্যামিলি লাইফ লিড করেননি, যেখানে কাজ করতেন সেখানেই ঘুমাতেন। এই ছিল আমাদের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। এভাবেই আমাদের আলোচনা চলবে, আপনারাও চিন্তিত থাকবেন আশা করি, এবং যারা থাকবেন না তারাও ভুলবেন না। আমরা আসছি আগামী মঙ্গলবার আবার একই সময় একই চ্যানেল ATN বাংলা।